নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন 21শে জুলাই রাত 9:25। কিন্তু তারপর থেকেই আমরা যা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে সেটাকে নিয়ে বিভিন্ন বিস্তারিত চর্চা চলছে। তার কারণ একজন ভারতবর্ষের মতন দেশে উপরাষ্ট্রপতি পদে থাকা অবস্থায়, তার 2 বছর টার্ম বাকি থাকা অবস্থায় তিনি হঠাৎ করে কেন ইস্তফা দিলেন এবং তার উপর কিভাবে চাপ সৃষ্টি হলো এবং কেন সেই চাপটা সৃষ্টি হলো? তার কারণ তিনি বিজেপি অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তাহলে তার উপর কেন হঠাৎ করে ভারতীয় জনতা পার্টি রেগে যাবে কিংবা সরাসরি তার উপর চাপ সৃষ্টি করবে যে তিনি যেন তার পদ থেকে ইস্তফা দেন? আমরা এর আগে বিভিন্ন যে যখন যা খবর পেয়েছি সূত্র মারফত আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি যে জগদীপ ধনখড় তার কাছে রাত 8:30 নাগাদ একটা ফোন আসে এবং যে ফোনের উপরে ছিলেন একদম সূত্র যা বলছে যে জেপি নাড্ডা, এবং সেই জায়গা থেকেই একদম তাকে চাপ দেওয়া হয় এবং তিনি একদম উইদাউট এনি নোটিস রাষ্ট্রপতি ভবনে চলে যান এবং তিনি তার ইস্তফা পত্র দিয়ে দেন। কিন্তু যা খবর আসছে যে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পরেও রাষ্ট্রপতি তাকে 25 মিনিট মতন অপেক্ষা করিয়ে রাখেন দেখা করার জন্য। তার কারণ এটা অদ্ভুত একটা ঘটনা ঘটেছে যে কেউ রাষ্ট্রপতি ভবন চলে যাচ্ছে কিন্তু কোনো নোটিশ ছাড়া, অর্থাৎ রাষ্ট্রপতি দপ্তরে যেতে গেলে তার আগে নোটিশ দিয়ে যেতে হয় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য। এটা স্বাভাবিক। তার কারণ ভারতবর্ষের প্রথম মানুষ তিনি, ফার্স্ট পার্সন অফ ইন্ডিয়া, সেই হিসেবে রাষ্ট্রপতিকে ধরা হয়। তার কাছে উইদাউট এনি নোটিশ চলে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে 25 মিনিট পর তার যে একদম ইস্তফা পত্র তিনি দিয়ে দেন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে জগদীপ ধনখড় এমন কি করছিলেন যার জন্য এনডিএ সরকারের বিরাট ভাজন হলেন তিনি? জগদীপ ধনখড় কয়েকদিন আগে আমরা আপনাদেরকে জানিয়েছি যে একদম সরাসরি বিপক্ষে, অর্থাৎ যারা কংগ্রেসের পক্ষে রয়েছেন তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আবদ্ধ ছিলেন গত 3-4 মাস ধরে। এবং বিভিন্ন সময় আমরা যা জানতে পারছি যে তিনি বিভিন্ন মিটিং এ বলতেন যে এই সরকার পক্ষ তাকে জাস্ট একদম সভাপতি করে রেখে দিয়েছে, তার কোনো কথাই শোনা হয় না, এমন কথা তিনি বলছিলেন বিভিন্ন সময়। কিন্তু এর আগের যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে একদম সংসদের অভ্যন্তরে রীতিমতো মল্লিকার্জুন খাড়গে থেকে জয়রাম রমেশ তাদের প্রত্যেককে জগদীপ ধনখড় কথা বলতে গেলেই আটকাচ্ছেন। একদম সরাসরি শাসক পক্ষের হয়ে যেমন কাজ করার কথা সভাপতির, ঠিক তেমন ভাবে কাজটা করছেন, খানিকটা বেশি হয়তো করছেন। এবং সেই জায়গা থেকে তিনি একদম কাজ করছিলেন। কিন্তু এই মুহূর্তে তিনি এমন কি করলেন গত 2-3 মাসে যার ফলে সরাসরি তাকে সরে যেতে হলো? কার সঙ্গে বৈঠক করেছিলেন জগদীপ ধনখড়? যে ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে এই ঘটনার পরেই, ওই একটা বৈঠকের পরেই, সেই বৈঠকের ছবি যখন নিজে সোশ্যাল মিডিয়া থেকে তিনি আপলোড করেছিলেন, তারপর থেকে আর মোদী সরকার তাকে কোনো মতেই একদম যে তার জায়গায় রেখে দেওয়া সেটার কথা ভাবনা চিন্তা করতে পারেনি। এবং তারপর কফিনে একদম শেষ পেরেক তিনি পুঁতে দিয়েছিলেন যে একদম ইয়াশবন্ত বর্মার বিরুদ্ধে যে ইমপিচমেন্ট মোশন আনার প্রস্তাব, সেটা তিনি কংগ্রেসের তরফ থেকে সেই প্রস্তাবটা গ্রহণ করে নিয়েছিলেন, তেমনই খবর এই মুহূর্তে। কিন্তু কার সঙ্গে তিনি মিটিং করেছিলেন যার ফলে এতটা তার বিরুদ্ধাচরণ করলো ভারতীয় জনতা পার্টি, সেই সমস্ত খবর বলবো, সেই মিটিং এর ছবি দেখাবো এবং সেই সম্বন্ধে কে কি বলছেন শোনাবো। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ অবধি দেখুন। জগদীপ ধনখড় এপিসোড এখন পর্যন্ত কিন্তু একটা জ্বলন্ত এপিসোড, যেটাতে লজ্জার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে এবং ভারতবাসীদের। তার কারণ একদম সরাসরি হঠাৎ করে উইদাউট এনি নোটিস একজন উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে সরে যেতে হয়েছে। জগদীপ ধনখড় অত্যন্ত একজন বলিষ্ঠ লোক ছিলেন। সারা জীবন ধরেই আমরা দেখেছি যে জবে থেকে তিনি একদম অ্যাক্টিভ পলিটিক্সে এসেছেন 2019 সাল থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে, তখন থেকেই তিনি কিন্তু একদম মোদী সরকার যে তাকে ইনভেস্ট করেছে কিংবা তাকে ইমপ্ল্যান্ট করেছে সেই জায়গাটাকে মাথায় রেখে তিনি কাজ করেছেন। এবং কোনোভাবেই তার কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো গাফিলতির অভিযোগ কখনোই মোদী সরকার তরফ থেকে উঠেই তো নেই, বরঞ্চ তার যে একদম এগিয়ে যাওয়ার স্বভাব, তার যে একদম মোদী সরকারের হয়ে ব্যাটিং করার স্বভাব, তার জন্য মোদী সরকারের কাছে, মোদী সরকারের যে কোনো মন্ত্রীর কাছে এবং মোদী এবং অমিত শাহর কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ হিসেবেই গৃহীত হতেন। সেই জায়গা থেকে হঠাৎ কি হলো? তিনি 21শে জুলাই যে ইস্তফা পত্র দিলেন তার ঠিক আগের দিন, অর্থাৎ 20শে জুলাই, তার যে এক্স হ্যান্ডেল, তার যে সোশ্যাল মিডিয়া, তার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা টিম থাকে, উপরাষ্ট্রপতির একটা টিম থাকে এবং তাদের তরফ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য যে টিম, তারা একটা ছবি আপলোড করে যে উপরাষ্ট্রপতি কি করছেন। এবং সেইখানে তারা একটা ছবি আপলোড করেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল তার সঙ্গে তিনি দেখা করেছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আপ নেতা, তার সঙ্গে হঠাৎ করে উপরাষ্ট্রপতি দেখা করলেন এবং তিনি সেটাকে একদম একটা রুটিন দেখা করা, রুটিন সাক্ষাৎকার সেই হিসেবেই প্রেজেন্ট করেছিলেন। কিন্তু যেটা খবর উঠে আসছে সূত্রের খবর অনুযায়ী, সেখানে তিনি একদম অরবিন্দ কেজরিওয়ালকে তার যাবতীয় দুঃখের কথা বলেছিলেন, তার এই সরকারের বিরুদ্ধে গ্রিভান্সেসের কথা বলেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল এখন যেহেতু কোনো পদে নেই, তিনি মুখ্যমন্ত্রীর কোনো পদে নেই, তিনি অন্যান্য কোনো বিষয় নেই, তাই তাকে রাজ্যসভায় সরাসরি আসার কথা বলেছিলেন জগদীপ ধনখড়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্ট যে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভায় যাবেন সেরকম কথা বলছেন তেমন না, জগদীপ ধনখড় তাকে তার বাড়িতে ডেকেছিলেন এবং উপরাষ্ট্রপতি ভবনে আসার পর একদম অরবিন্দ কেজরিওয়ালকে তিনি অফার করেছিলেন কিংবা বলেছিলেন যে আপনি
রাজ্যসভায় আসুন। তার কারণ লোকসভায় রাহুল গান্ধী যেভাবে ফাইট করছে, রাজ্যসভায় সেইভাবে ঠিক ফাইটটা এখনো পর্যন্ত জমছে না। এবং আপনি রাজ্যসভায় আসুন এবং রাজ্যসভায় এসে একদম বিরোধীদের হাত শক্ত করুন। এই যে সামগ্রিক বৈঠকটা হয়েছিল, এই সামগ্রিক বৈঠকটার সূত্র ধরেই কিন্তু যে খবর উঠে আসছে এই মুহূর্তে, যে একদম সরাসরি বিজেপির যে বিভিন্ন নেতা মন্ত্রীরা সেই বৈঠকের ছবি কিন্তু দেখেছিলেন এবং সেই বৈঠক সম্বন্ধে বিরক্তি প্রকাশ করেছিলেন। এবং তার পরবর্তী দিন সংসদ শুরু হয়। সংসদ শুরু হওয়ার ঠিক আগের দিন জগদীপ ধনখড় বৈঠক করছেন এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করছেন, যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ খুলেছিল বিজেপি। শুধু তাই নয়, তাকে একদম জেলে পাঠিয়েছিল একটা আবগারির মতন দুর্নীতি মামলায়। 100 কোটি টাকার রীতিমতন তার যে শীষ মহল, অর্থাৎ কাচের তৈরি বাড়ি, সেই বাড়ির ছবি একদম বাইরে এসেছিল। এবং যার ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী হঠাৎ করে, যিনি এত বড় একটা কেসে ফেসে গিয়েছিলেন, যিনি এখন বেলে রয়েছেন, সেই রকম একজন মানুষের সঙ্গে কেন দেখা করতে হলো উপরাষ্ট্রপতিকে। এবং উপরাষ্ট্রপতির সঙ্গে তিনি যেচে দেখা করতে গিয়েছেন তেমন বিষয়টা নয়, উপরাষ্ট্রপতি তাকে ডেকেছিলেন এবং তেমন খবর উঠে আসছে যে উপরাষ্ট্রপতি নাকি তাকে বলেছিলেন যে আপনি রাজ্যসভায় আসুন। এই মুহূর্তে যেহেতু আপনি কোনো পদে নেই, কোন জায়গায় কোনো অ্যাক্টিভ পলিটিক্সে না থাকলে আপনি রাজনীতি থেকে সরে যাবেন বা রাজনীতির যে মেইন সার্ফেস সেখান থেকে সরে যাবেন। আপনারা জানেন যে আইএনডিআই এর জোটের সঙ্গে কিন্তু আপ এখন যুক্ত নয়, এবং আপ যেহেতু যুক্ত নয়, আপ বলে দিয়েছে আমরা আইএনডিআই এর জোটের মধ্যে থাকবো না। তাই জন্য একদম ইন্ডিপেন্ডেন্ট একটা পার্টি এবং তার যে নেতা অরবিন্দ কেজরিওয়ালের একটা জনপ্রিয়তা তো সারা দেশ জুড়ে রয়েছে, সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল আসেন রাজ্যসভায়, হয়তো ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসেবে এলেন, সেই প্রস্তাবটা দিয়েছিলেন জগদীপ ধনখড়। এবং তার পরবর্তীতে একদম সরাসরি তার পরবর্তী দিন সংসদ শুরু হওয়ার পরেই যশবন্ত বর্মার ইমপিচমেন্ট মোশন আনার জন্য যে প্রস্তাবটা কংগ্রেসের তরফ থেকে তাকে দেওয়া হয়, সেটাও তিনি অ্যাকসেপ্ট করে নেন। সেই খবর আপনাদেরকে ইমিডিয়েটলি জানিয়েছি এর আগে। সেই জায়গা থেকে কিন্তু একদম বিরাগ ভাজন হয় এবং জেপি নাড্ডা, কিরণ রিজিজু এরা রীতিমতন জগদীপ ধনখড়কে কিন্তু বলতে থাকেন যে এটা আপনি কি করছেন। তার কারণ শাসক পক্ষের সঙ্গে কোনো কথা না বলে, যে শাসক পক্ষ আপনাকে একদম আপনার সিটে বসিয়েছে, যে শাসক পক্ষ আপনার নামটা মনোনীত করেছিল, তাদের সঙ্গে কথা না বলে আপনি কিভাবে এই ইমপিচমেন্ট মোশনের যে প্রস্তাবটা সেটা গ্রহণ করে নিলেন। এবং এই ইমপিচমেন্ট মোশন আনার কথা কিন্তু শাসক পক্ষের, এবং সেই জায়গা থেকে সরকার যখন ইমপিচমেন্ট মোশন আনবে বলছে, তার আগে আপনি কি করে প্রস্তাবটা গ্রহণ করে নিলেন কারোর সঙ্গে না কথা বলে। এবং যা জানতে পারছি আমরা, যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে বৈঠক বিকেল 4:30টার সময় তিনি ডেকেছিলেন, সেই বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আর কিন্তু যুক্ত হননি রাজ্যসভার সাংসদ জেপি নাড্ডা কিংবা অন্যান্যরা। এবং সেখান থেকেই কিন্তু একদম সরাসরি জেপি নাড্ডার সঙ্গে তার রীতিমতন একটা বাকরোধ হয়, তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তিনিও বলতে থাকেন যে আপনি এভাবে বলতে পারেন না, একদম আমি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি। সেই জায়গা থেকে একটা বাকবিতণ্ডা হয় এবং ফাইনালি একদম রাত 8:30টার সময় তার বাড়িতে একটা ফোন যায়। সেই ফোনের মাধ্যমে একদম উল্টো প্রান্ত থেকে একদম জেপি নাড্ডা, যা সূত্র মারফত খবর, জেপি নাড্ডা ফোন করেছিলেন এবং তাকে বলা হয় যে আপনি হয় রিজাইন দিন, আদারওয়াইজ আপনার বিরুদ্ধে কিন্তু আমরা ইমপিচমেন্ট মোশন আনতে বাধ্য হব। আপনারা জানেন যে একদম এর আগেও ওনার বিরুদ্ধে কিন্তু অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু সেটা বিরোধীদের তরফ থেকে। কিন্তু সেই বিরোধীদের তরফ থেকে অনাস্থা প্রস্তাব আসার পরেও তিনি কিন্তু রীতিমতন ব্যাটিং করে গিয়েছিলেন একদম বিজেপির হয়ে। এবং এই মুহূর্তে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল কয়েকদিন আগেই, এই তিনি ইস্তফা পত্র দিয়ে দেওয়ার কয়েকদিন আগে পর্যন্ত, প্রায় 1 মাস আগে পর্যন্ত তিনি বিভিন্ন মিটিং বা বিভিন্ন গ্যাদারিং এ মিলিত হতেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন, এটি স্বাভাবিক। এবং সেই জায়গায় প্রধানমন্ত্রী নাকি তাকে বলেছিল যে আজকাল তো খুব মিটিং চলছে আপনার, একটা জাস্ট ইঙ্গিত দিয়েছিলেন। এবং তার কারণটা হচ্ছে যে তিনি যেমন বিরোধী পক্ষের সঙ্গে মিটিং করেছিলেন, ঠিক তেমনই খবর উঠে আসছে যে এনডিএ সরকারের বিভিন্ন শরিক দলগুলোর সঙ্গে তিনি মিটিং করেছিলেন। এবং সেই জন্য এনডিএ সরকারের যে বিভিন্ন শরিক দল, সেই শরিক দলদেরও তিনি বলেছিলেন যে এই সরকারের যাতে শক্তি কমজোর করে দিতে পারে তারা, অর্থাৎ তাদের সমর্থন যাতে তুলে দিতে পারে কিংবা কোনোভাবে বেকায়দায় ফেলতে পারে সামনের বাদল অধিবেশনে। এই খবরগুলো কিন্তু কোথাও গিয়ে বিজেপি কালেক্ট করছিল এবং বিজেপির যে সোর্স, সেই হিসাবে অবশ্যই কেউ যদি তাদের দলের মধ্যে থেকেই এই ধরনের কাজকর্ম করেন, তাহলে সেই সমস্ত খবর বাইরে আসবে। এবং প্রধানমন্ত্রী নাকি একদম একটা মিটিং এ জাস্ট একটা সাক্ষাতে তাকে বলেছিলেন যে আজকাল তো খুব মিটিং চলছে আপনার। সুতরাং এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তিনি যখন বৈঠকটা করলেন, তার পরবর্তীতে একদম তিনি কংগ্রেসের তরফ থেকে যশবন্ত বর্মার যে ইমপিচমেন্ট মোশনটা, সেই প্রস্তাবটা গ্রহণ করে নিয়েছিলেন সংসদ শুরু হওয়ার প্রথম দিনেই, কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে। তারপর কিন্তু আর বিজেপি সময় নষ্ট করেনি এবং তার বিরুদ্ধে একদম সরাসরি একটা ফোন যায়, আনঅফিসিয়ালি যে ফোনটা 8:30টার সময় যায়। এবং যে দিন কিন্তু তিনি তৈরি হয়েছিলেন 21শে জুলাই রাত্রিবেলা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার বাড়িতে ইনভিটেশন ছিল তার 6:31, সেখানে যাবেন বলে তৈরি হয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগেই রীতিমতন যে ফোনটা আসে, সেখানে তার বাকবিতণ্ডা হয়
জেপি নাড্ডার সঙ্গে এবং তিনি সরাসরি রেজিগনেশন যে লেটার সেটা সরাসরি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দিয়ে আসেন। কিন্তু মূল যে জায়গাটা এই প্রতিবেদনের সেটা কিন্তু জগদীপ ধনখড় দেখা করেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এবং তিনি বলেছিলেন যে আপনি রাজ্যসভায় আসুন, এই অফার তাকে দিয়েছিলেন। এবং রাজ্যসভায় এসে কি করবেন না সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, যেমন ঠিক রাহুল গান্ধী লোকসভায় তুলছেন। এই ছিল তার বক্তব্য। সুতরাং সরকারের থেকে সরকার বিরোধিতা এবং তার একটা ছবি আবার পোস্ট করা তার এক্স হ্যান্ডেল থেকে। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সেই ছবি পোস্ট করেননি, তার নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি সেই ছবি পোস্ট করেছিলেন। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে জগদীপ ধনখড় কোথাও গিয়ে সরকার বিরোধিতায় একটু মত্ত হয়েছিলেন নাকি সরকারকে একটু বেকায়দায় ফেলতে চেয়েছিলেন, সেই প্রশ্ন এখন উঠছে, যদিও সরকার পক্ষের কোনো ব্যক্তি কোনো কিছু এই নিয়ে বলেননি। এবং এই মুহূর্তে যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বাইরে এবং এই মুহূর্তে জগদীপ ধনখড় যে রেজিগনেশন লেটারটা দিয়েছিলেন সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাকে একদম বাড়ি থেকে সরে যেতে বলা হয়েছে, যে একদম ভাইস প্রেসিডেন্টের যে বাড়ি বাংলোর সেটা থেকে সরে যেতে বলা হয়েছে। এবং শুধু তাই নয়, তিনি তার নিজের বাড়িতে চলে যাবেন তেমন না, অন্য কোয়ার্টার বা অন্য বাংলো তাকে কিন্তু ভারত সরকার রীতিমতন অ্যালট করে দিয়েছে। অত্যন্ত তাড়াতাড়ি হচ্ছে বিষয়টা, তাকে একদম সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটা অত্যন্ত তাড়াতাড়ি হচ্ছে, এপিসোডেই তাকে রাখা হবে না। সুতরাং সেই জায়গা থেকে জগদীপ ধনখড়ের প্রতি কেন এতটা বিরূপ হলেন মোদী সরকার, এবং এই মুহূর্তে বিভিন্ন তার কারণ উঠে আসছে। আমরা জানি না জগদীপ ধনখড় নিয়ে মুখ খুলবেন কিনা, তিনি এখন ভারতবর্ষে কোনো পদেই নেই, তাই তার মুখ খোলা সেটা সংবাদ মাধ্যমের সামনে এলে সেটা কতটা অ্যাকসেপ্টেড হবে, বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি যদি এখন বলেন তাহলে সেটা কতটা সাধারণ মানুষ গ্রহণ করবেন, তার কারণ তিনি সারা জীবন বিজেপি সরকারের পক্ষে কথা বলেছে। এখন যদি তাদের বিরুদ্ধে কিছু বলেন তাহলে সেটা কিন্তু খুব একটা ভালোভাবে নেবে না সাধারণ মানুষ, তার প্রতি কোনো সিম্প্যাথি সাধারণ মানুষ অন্তত থাকবে না। সুতরাং এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে জগদীপ ধনখড়কে সরে যেতে হলো নিজের পদ থেকে, উপরাষ্ট্রপতির পদ থেকে, এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার পরবর্তীতে আর কিছু থাকবে কিনা সেটা আমরা দেখবো। জগদীপ ধনখড় এই সামগ্রিক ঘটনা নিয়ে কিছু বলছেন কিনা আমরা দেখবো। কিন্তু সামগ্রিক যা যা খবর উঠে আসছে, তিনি কোথাও গিয়ে বিরোধী হিসাবে কাজ করছিলেন, অর্থাৎ সরকারের থেকেই সরকার বিরোধিতা সেই রকম কাজ করছিলেন। এবং তাকে যদি এরপরেও রেখে দেওয়া হতো তাহলে বিজেপির অন্দরে হয়তো অন্যান্যরাও তেমন করতেন, কিংবা বিজেপির বিভিন্ন যে জোট প্রার্থীরা জোট সঙ্গীরা তারাও হয়তো এই ধরনের বিভিন্ন ব্যবহার করতেন, সেটা কিন্তু বিজেপির জন্য অত্যন্ত খারাপ একটা সিচুয়েশন তৈরি হতো। তাই জন্য তাকে তার পদ থেকে আপাতত সরিয়ে দেওয়া হলো। যা খবর উঠে আসছে আপনাদের সামনে রাখলাম, আপনারা বিচার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন এই সামগ্রিক বিষয় নিয়ে, এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।